দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই দেশ বিএনপির প্রথম ও শেষ ঠিকানা, তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বর্তমান সরকারকে কাজ করতে হবে। সকালে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই মতবিনিময় সভা হয়। এ সময় কর্মকর্তা কর্মচারীরাও সরকারের অংশ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই ভালো করবে যখন বর্তমান প্রশাসন সরকারকে সহযোগিতা করবে। দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় ২০ কোটি মানুষ দেশে, যে ৫৫,১২৬ বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। অন্য যে কোনো সময়ের চেয়ে এবারে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ নারায়ণগঞ্জে নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শনে এসে তিনি বলেন, যাত্রী সেবায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। মন্ত্রী জানান, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম পরিকল্পনা ও নজরদারি জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান মন্ত্রী। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। আমরা আশা করছি এই যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত, সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তি যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে রামপুরা, নরসিংদী সহ নির্বাচনী পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানের নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সরকার নীরব কেন? আপনি তো 18 কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, তাই নয় কি? তাহলে এই দায়িত্বটা আপনি কিভাবে পালন করছেন? আপনি নিজের 4 স্তরের নিরাপত্তার মধ্যে আছেন, কিন্তু এই জনগণ, এই শিশুগুলা, এই মহিলারা, এই লোকজন, তারা কয় স্তরের নিরাপত্তা পাচ্ছে? অন্তত নিজের ঘরে, নিজের পরিচিত পরিবেশে তারা নিরাপত্তা পাবে, তাই না? প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তাহলে আপনি কেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিন্নত আলী খোয়াজ আলী বাড়িতে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার পশ্চিম পাড়া ফতেহপুর রোডে অবস্থিত সংগঠনের কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাদ্দাম হোসেন, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদিস শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল ও ব্যবসায়ী বকুল সহ সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা। অনুষ্ঠানে 250 জন গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও প্রায় 300 জনের জন্য ইফতারের আয়োজন করা হয়।
গাজীপুরে র্যাবের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর সদর থানার ধীরাশ্রম যুগীতলা এলাকার একটি পরিত্যক্ত নির্মাণাধীন বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি এবং 2টি হাসুয়া উদ্ধার করা হয়। গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাফিজ বিন জামাল জানান, উদ্ধারকৃত আলামতগুলো আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে হত্যা মামলার প্রধান আসামি নুরা ও তার আরেক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 9 আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় ধর্ষণে জড়িত ছিল 4 জন আর মীমাংসাতে জড়িত ছিল 5 জন। ধর্ষণে জড়িত 4 জনকে আটক করা হয়েছে। কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এজাহারভুক্ত আসামি ছাড়া যদি কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে। বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং গ্রেফতারকৃতদেরকে রিমান্ড শুনানির জন্য রোববার আদালতে তোলার প্রস্তুতি চলছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সিলেট সার্কিট হাউজে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন। আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করছে। মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা শুরু হলে বাংলাদেশি পণ্যের জন্য ইউরোপীয় বাজারে আরও সুবিধা সৃষ্টি হবে। সভায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, কৃষি, খাদ্য ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজার পরিস্থিতি আল্লাহর অশেষ মেহেরবানি স্থিতিশীল আছে এবং প্রথম দিন যে দুই একটা পণ্য কিছু খুচরা ব্যবসায়ী, দুই একজন খুচরা ব্যবসায়ী সুযোগ নেওয়ার কারণে হঠাৎ লাভ দিয়েছিল, সেটিও আবার সন্তুষ্টজনক জায়গায় ফিরত এসেছে, লেবু সহ অন্যান্য কৃষি পণ্য। আর বাণিজ্য মন্ত্রণালয় যেসব পণ্য সাপোর্ট দেয় আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার জন্য, সেইগুলি সহ কৃষি পণ্যের বাজার স্থিতিশীল আছে, চালের বাজার স্থিতিশীল আছে। চট্টগ্রামে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে মামলার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার এবং চোরাইকৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ডবলমুরিং থানায় গাড়ি উদ্ধার ও চক্রের সদস্য গ্রেফতার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপির পশ্চিমের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, গত 26শে ফেব্রুয়ারি নিশান এক্সট্রাইল গাড়িটি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পার্কিং থেকে চুরি হলে মামলা দায়ের করেন গাড়ির মালিক। এরপর পুলিশ অনুসন্ধানে নেমে বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য সাইমনকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সীতাকুণ্ড থানার ডিসি পার্ক এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। টাঙ্গাইলের মির্জাপুরে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় নাজিমুদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই সময় তার স্ত্রী মতিয়ারা বেগম গুরুতর আহত হন। শুক্রবার রাতে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ড্রাম ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজিমুদ্দিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকটি থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী ঘাতক চালকের দ্রুত গ্রেফতার ও অবৈধ মাটির ব্যবসা বন্ধের দাবি জানান। বাংলাদেশ সরকারের ঘোষিত কর্মসূচি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের 14টি উপজেলায় পরীক্ষামূলকভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হবে। এরই ধারাবাহিকতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 33টি এলাকায় মোট 47টি টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। আজ সকালে কার্যক্রম পরিদর্শনে আসেন রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, মানুষ যখন বৃদ্ধ হয় অনেক সময় পরিবারের কাছেই নিজেকে বোঝা মনে হয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারে থাকা বয়স্ক সদস্যদের কথা বিবেচনা করে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রিফাতুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম সহ অনেকে।
প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক কর্মকর্তা ও প্রকৌশলীকে বিষয়টি পরিষ্কারভাবে অবহিত করা হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলালতলী বাঁধ এলাকার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনের লক্ষ্যে বিশেষভাবে খনন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দখলমুক্ত করে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে খাল ও নদী পূর্ণাঙ্গভাবে খনন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। সচিবালয়ের সভা হচ্ছিল এবং দ্বিতীয়ত আমাদের পানি ভবনের সভা। সেই সভায় কিন্তু আমরা স্পষ্টভাবে আমরা প্রত্যেকটি আমাদের কর্মকর্তা এবং আমাদের ইঞ্জিনিয়ারকে আমরা একটি বার্তা দিয়েছিলাম যে আপনাদেরকে একটা বিশ্বাস রাখতে হবে। আমাদের প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন আমরা দুর্নীতির গলা টুটি চিপে ধরবো। কাজে সেই ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। যেমন আমাদের পানি উন্নয়ন বোর্ড সম্বন্ধে একটা মানুষের খারাপ একটা ধারণা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলেছি সেই পার্সেশন থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে ফিরিয়ে আনবো। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটি কুমরুল ইউনিয়নের কাশীনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। স্থানীয়রা জানায়, কাশীনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এরই জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশীনাথপুরের বখাটে যুবকরা। এতে রশিদপুর গ্রামের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মধ্যপ্রাচ্যে ফের বেজে উঠল যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক হামলা চালিয়েছে ইরানে। জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সরাসরি সংঘাত আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে এক গভীর সংকটের সৃষ্টি করেছে এবং এই উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। বিস্তারিত দেখুন আশরাফুন নাহারের প্রতিবেদনে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য এবং সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এদিকে পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনীও। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। এদিকে এই সংঘাতের ফলে বিশ্ব রাজনীতিতে দুটি স্পষ্ট বলয় তৈরি হচ্ছে। এক পক্ষে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সরাসরি সমর্থন দিচ্ছে, অন্য পক্ষে চীন ও রাশিয়া ইরানের সাথে তাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার করছে, যা মূলত একটি নতুন শীতল যুদ্ধ বা দ্বিমেরু ব্যবস্থারই ইঙ্গিত দিচ্ছে। এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা করতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলবে। আকাশপথ ও সামুদ্রিক বাণিজ্যিক পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, ফলে বিভিন্ন দেশের বিমান চলাচল ও জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। পাশাপাশি সৌদি আরব, তুরস্ক, মিশর এবং জর্ডান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো এই সংঘাতের সরাসরি প্রভাব নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে কেবল একটি আঞ্চলিক বিরোধ নয়, বরং এটি বিশ্ব শান্তি, অর্থনীতি এবং নতুন রাজনৈতিক মেরুকরণের একটি বড় পরীক্ষা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সরাসরি সামরিক হামলা ইরানকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে উস্কানি দিতে পারে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে এক পারমাণবিক প্রতিযোগিতার সূচনা করবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।